আরে আমাদের বাড়ির আলো কেন নিভানো? অন্ধকার কেন? আশেপাশের বাড়িতে তো আলো আছে। চিত্রা, তুমি কোথায়? চিত্রা এখানেও নেই। চিত্রা, চিত্রা, কোথায় তুমি? চিত্রা, চিত্রা, নিন চা খান। হ্যাঁ, জগমোহন বাবু, উনি হলেন আমাদের থানার সাব ইন্সপেক্টর। নমস্কার। এই এরিয়াতে ওনার নতুন পোস্টিং হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। পরিচয় করে নাও। উনি হলেন জগমোহন আগরওয়াল, এই অঞ্চলের অত্যন্ত একজন গণ্যমান্য ব্যক্তি। আরে না না, আমি একজন ছোট্ট ব্যবসায়ী। এটা তো আপনার মহানুভবতা জগমোহন বাবু। আর উনি হলেন ওনার সহধর্মিণী চিত্রা দেবী। নমস্কার। নমস্কার। পুত্র অভিষেক, বৌমা বৈশালী, মেয়ে তৃপ্তি আর ওনার নতুন জামাই মোহিত। আপনার শরীর এখন কেমন আছে চিত্রা দেবী? আগরওয়াল বাবু বলছিলেন যে কিছুদিন বাদেই আপনার কিডনি ট্রান্সপ্লান্ট হবে। হ্যাঁ, যত দিন কাছে এগিয়ে আসছে ততই ভয় করছে আমার। তো ঘাবড়ে যাবার কিছু নেই চিত্রা, চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। জগমোহন বাবু, যতীনের ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। যতীন? হ্যাঁ, আগরওয়াল বাবুর ছোট ছেলে। ও, সেই ছেলে যে মাসের পর মাস মা বাবার খোঁজটুকুও নেয়নি, আর মায়ের জন্য কিডনি ডোনার খুঁজতেও সাহায্য করেনি। আহ, বাবা সঞ্জয়, তুমি তো আমাদের পরিবারের ব্যাপারে সবকিছুই জানো। বলো কি বলবে? তেমন কিছু না, কয়েকদিন আগেই নেশার ঘোরে ডিভাইডারের ওপর দিয়ে নিজের গাড়ি চালিয়ে দিয়েছিলেন। যতীন, যতীন ঠিক আছে তো? ওর ওর আঘাত লাগেনি তো? মা, এত কিছু করার পরেও তুমি দাদার কথা ভাবছো? শোনো, বাবা বারণ করেছিল না? সেটাই তো আমি জানি না, কিন্তু একটা টাইম ছিল যখন যতীনদা বাবা আর আমার সাথে বিজনেস দেখতো। তারপর একদিন উনি বিজনেসের সব টাকা শেয়ার মার্কেটে জুয়া খেলতে ব্যবহার করলো। তারপর আর কি, বিজনেস, টাকা পয়সা, বাড়ি সবকিছু ডুবতে ডুবতে বেঁচেছে। তারপরে বাবা দাদাকে বিজনেস থেকে বার করে দেয়। তুমি জানো, ওই সময় ও বিবাহিত ছিল, কত সুন্দর একটা বৌদি ছিল আমার। কিন্তু দাদার এইসব অসভ্যতার জন্য ওদের ডিভোর্স হয়ে গেল। বেশিরভাগ সময় তো ও নেশা করে পড়ে থাকে। টেনশন করার কোনো দরকার নেই, যতীন একদম ঠিক আছে। আমি নিজে ওকে ওর ফ্ল্যাটে পৌঁছে দিয়ে এসেছিলাম। শুধুমাত্র আপনার ছেলে বলে ওকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু আমি চাই যে আপনি ওর সঙ্গে কথা বলুন, একটু বোঝান। ঠিক আছে, আমি ওকে অবশ্যই বোঝাবো। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ, চায়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসি।
দুজনকে এভাবে ছেড়ে যাওয়ার ইচ্ছে তো নেই, সেটাও সেই সময় যখন মা লাস্ট উইকে হসপিটাল থেকে ফিরেছে। তোমরা চারজন নিশ্চিন্তে যাও আর ডিনার এনজয় করো। এখানে বাড়িতে আমরা দুজন একসঙ্গে ঠিকই থাকবো। আর হ্যাঁ, 12টার আগে বাড়ি ঢুকবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো। যাওয়া যাক। সাবধানে যাস। আরে কি হয়েছে? তোমার জন্য জিলিপি আনার কথা ভুলেই গেছি। আর এখন তো বাড়ির সব কাজের লোকেরা চলেও গেছে। 1 বছর যদি জিলিপি না খাই তাতে কি হলো? হ্যাঁ, ছেড়ে দাও, ভেতরে এসো। কি যে বলছো তুমি? প্রত্যেক বছর এই উৎসবের দিনে আমরা দুজনে জিলিপি খাই। এটা আমাদের পারিবারিক রীতি, আর রীতি তো বজায় রাখতেই হবে। আমি এই যাবো আর জিলিপি নিয়ে আসবো। দাঁড়াও, একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হয় যে ওর স্বামী বেঁচে থাকতে এই পৃথিবী থেকে চলে যায়। এইরকম কথা বলো না। আমার বয়সটাও তোমার হোক। তোমার জন্য জিলিপি নিয়ে আসছি। আরে, আমাদের বাড়ির আলো কেন নিভানো? অন্ধকার কেন? আশপাশের বাড়িতে তো আলো আছে। চিত্রা, চিত্রা তুমি কোথায়? চিত্রা, চিত্রা, আরে এখানে সবকিছু উল্টে পাল্টে পড়ে রয়েছে। চিত্রা এখানেও নেই। চিত্রা, 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 কোথায় তুমি? চিত্রা, 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 চিত্রা। আমি জানি যে সময়টা আপনার আর আপনার পরিবারের জন্য খুবই কঠিন। শুধু এটুকুই বলবো যে চিত্রাদেবী আমার কাছেও মায়ের মতনই ছিলেন। সঞ্জয়, যে এই কাজটা করেছে সে যেন ছাড়া না পায়।
আপনি একদম চিন্তা করবেন না, আমি যে কোনো মূল্য তাকে খুঁজে বের করব। আমাকে কথা দিন, মনে রাখবেন আমি আপনার বাবার বয়সী। বলুন চিত্রার খুনিকে খুঁজে বার করবেন। আমি কথা দিচ্ছি। শোনো, পরশু রাতে জগমোহন বাবুর বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটলো তার A to Z ডিটেলস চাই আমার। ওকে স্যার। বসো। স্যার, দেখে মনে হচ্ছে এটা চুরির কেস, আর যেভাবে এই অপরাধটা করা হয়েছে দেখে মনে হচ্ছে প্রফেশনাল কারোর কাজ। কিন্তু স্যার, একটা ফাঁকও আছে। কিন্তু চোর বাড়ির ভেতরে এন্ট্রি কি করে পেল? স্যার, বাড়ির পেছন দিকে জানলার গ্রিল বের করে ওরা প্রবেশ করেছিল, কিন্তু তার আগে তারা কারেন্ট অফ করে সিসিটিভি ক্যামেরা ডিঅ্যাক্টিভেট করে দেয়। আর বাড়িতে প্রবেশ করার পরে এটা হতে পারে যে তারা প্রথমে চিত্রা দেবীকে নিজের কন্ট্রোলে করে, তার থেকে আলমারির চাবি কেড়ে নিয়ে ওনার কাছ থেকে লকারের পাসকোড বের করেছে। কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, যে চোর যখন চাবি আর পাসকোডটা পেয়ে গিয়েছিল তাহলে তারা চিত্রা দেবীকে খুন করতে গেল কেন? স্যার, এমনিতে যারা এরকম করে তারা বাড়ির লোকদের মেরেই ফেলে, যাতে পরে কেউ সাক্ষী দিতে না পারে। বাড়ি থেকে 75 লাখ টাকার গয়না চুরি হয়েছে, বাকি ক্যাশ আর অন্যান্য কিছু জিনিস যেমন ঘড়ি ইত্যাদি। কিন্তু বাড়ির লোকের কাছে এই চুরির জন্য ইন্স্যুরেন্স করা ছিল। তুমি কি একটা বলছিলে যে কয়েকজন এটাও বলছে যে এটা কোনো গ্যাং এর কাজ নয়? হ্যাঁ স্যার। স্যার, এমনিতে কোনো গ্যাং সেই ভিকটিমের বাড়ির অনেক দিন ধরে রেকি করে, আর তারপর মাঝরাতে তারা আক্রমণ করে। এরকম রাত 10টার সময় নয়, আর তাও আবার উৎসবের একটা দিনে, যেখানে বাড়ির সব লোকেদের কিছুক্ষণে বাড়িতে ফিরে আসার কথা। স্যার, এটা ওদের পদ্ধতি নয়। আর স্যার, এটা হতে পারে যে এটা হয়তো আমাদের মিসগাইড করার কোনো রাস্তা। আর স্যার, যদি এরকম হয়, চিত্রা দেবীকে যারা মেরেছে তারা এটা ভালো মতন জানতো যে বাড়ির বাকি সদস্যরা ডিনার করতে বাড়ির বাইরে যাবে, আর বাড়িতে শুধু একা চিত্রা দেবী এবং জগমোহন বাবুই থাকবেন। আর স্যার, এটাও হতে পারে যে চুরির আড়ালে এটা হয়তো একটা মার্ডার। তুমি একটা কাজ করো, হ্যাঁ স্যার। দুটো টিম বানাও। 1 নম্বর টিম যারা গ্যাং এর আইডিয়াস গুলোকে ক্র্যাক করবে আর ইনফরমারদের সঙ্গে কথা বলবে। এই এরিয়াতে অথবা কানপুরের আশেপাশে কোথাও যদি এই গ্যাংকে দেখা যায় তাহলে সেটা কখনোই লুকোনো থাকবে না। আর দ্বিতীয় টিম সেই লোকেদের লিস্ট বানাবে আর আইডিয়া তৈরি করবে যাদের এটা জানা ছিল যে সেদিন রাতে জগমোহন বাবু আর চিত্রা দেবী বাড়িতে একা ছিলেন। কারণ এখনো পর্যন্ত যা কিছু আমি দেখতে পাচ্ছি তাতে তো আমি এটুকুই বুঝছি যে এই ঘটনার সঙ্গে বাড়ির ভেতরের কারোর যোগ আছে। ক্ষমা করে দেবেন জগমোহন বাবু, কিন্তু আমাকে তো আমার ডিউটিটা করতেই হবে। অবশ্যই। আমি আপনাকে নিশ্চিন্ত করছি যে আমার তরফ থেকে আপনি সব সাহায্য পাবেন। হ্যাঁ, তো যেমনটা আমি আপনাদের সবাইকে বলেছিলাম, যে সময় আমার সামনে দুটো পসিবিলিটিস রয়েছে। হয়তো আপনাদের সবার পক্ষে এই কথাটা মানতে অসুবিধে হবে যে আপনাদের পরিবারেরই কোনো সদস্য এই অপরাধের সঙ্গে যুক্ত, কিন্তু পসিবিলিটি তো অস্বীকার করা যায় না। আপনাদের মধ্যে কার কার এটা জানা ছিল যে বাড়িতে মূল্যবান গয়না রাখা আছে? হ্যাঁ, সবাই জানতো আমাদের পরিবারের কারোর কাছে কিছু লুকোনো থাকে না। বাড়ির কাজের লোক, মালি, ড্রাইভার? ওরাও নিশ্চয়ই জানতো, কারণ বাড়িতে যে কথা হতো সবই তো শুনতো। ঠিক আছে, আমার আপনাদের সবার ফোন চাই, আর সেই সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। আপনারা সবাই এই রেজিস্টারে নিজেদের ডিটেলসটা মেনশন করে দিন। আপনি আমাদেরকে সাসপেক্টের মতো কেন ট্রিট করছেন? তৃপ্তি, দেখুন, আমি শুধু আমার ডিউটি পালন করছি। আর হ্যাঁ, আপনার কাজের লোক, মালিয়া, ড্রাইভারের ইন্টারোগেশন থানায় হবে। একটু বলে দেবেন যেন কোঅপারেট করে। ঠিক আছে। আর হ্যাঁ, ওই যতীন আজকাল সেই ফ্ল্যাটই থাকে নাকি অন্য কোথাও? হ্যাঁ, ওই ফ্ল্যাটেই থাকেও। তাহলে একটু বলে দেবেন থানায় যেন এসে দেখা করে, আমাদের যেন ওর কাছে দেখা করতে যেতে না হয়। ঠিক আছে স্যার, আমি ওকে বলে দেবো।
আমাকে আমাকে মারবেন না স্যার। স্যার আমি সত্যি কিছু জানি না। স্যার স্যার আমি সত্যি কথা বলছি। স্যার এরা কেউ কিচ্ছু বলতে পারছে না, অনেক জিজ্ঞেস করেছি আর এদের সব ফোন রেকর্ডস আর ডিটেলসও চেক করেছি। যদি এরা কিছু জানতো তাহলে ডেফিনেটলি বলে দিত। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার ওনার ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায়নি, খোঁজরাও জানেন আর পুলিশের টিম জিজ্ঞেস করেও কিছু খোঁজ পায়নি। ঠিক আছে, তুমি যাও। স্যার আর একটা ইনফরমেশন পেয়েছি। কয়েক মাস আগে এই বাড়িতেই একজন লোক কাজ করত এবং একদিন তার চুরি ধরা পড়ে যায়, তাই বাড়ির লোককে কাছ থেকে বের করে দেয়। কারোর কাছে কোনো ডিটেলস তো নেই, কিন্তু আমি জানার চেষ্টা করছি স্যার। ওকে, গুড। হ্যালো, কি এসব কি শুনছি আমি? জগমোহন বাবু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন? স্যার যেদিন থেকে মা চলে গেছে সেদিন থেকে উনি খাননি। উনি এটাই ভেবে বসে আছেন যে যতক্ষণ না চিত্রা ন্যায় পাচ্ছে ততক্ষণ উনি খাবার মুখে তুলবেন না। এখন তো এটাও বলছেন যে খাবার খাওয়া ছেড়ে দেওয়ার সাথে সাথে মৌন ব্রত ধারণ করবেন। তুমি একদম চিন্তা করো না, আমি কথা বলছি ওনার সঙ্গে। ঠিক আছে। জগমোহন বাবু, খাওয়া দাওয়াটা করতে হবে তো, না হলে তো শরীর সুস্থ হবে না, তাই না? এই জুসটা আপনার শরীরের জন্য খুব দরকার। বাবা প্লিজ আমার জন্য, প্লিজ। আপনাদের সবার সঙ্গে কিছু কথা আছে আমার। কয়েক মাস আগে এই বাড়িতে সুনীল নামের একটা লোক কাজ করত। আমি নিয়ে এসেছিলাম ওকে, কিছু বছর আগে দেখা হয়েছিল আমাদের। ও আমাদের বাড়িতে চুরি করেছিল, তাই আমরা বের করে দিই ওকে। আপনার কাছে ওর নাম্বার আছে? স্যার সুনীলের নাম্বার সুইচ অফ বলছে, টেকনিক্যাল টিমকে বলছে এটাকে ট্রেস করতে। ঠিক আছে। আননোন নাম্বার? আপনি যাকে খুঁজছেন সে আপনার খুব কাছেই আছে। আপনি কি বলছেন? আর আমার নাম্বার আপনি কোথেকে পেলেন? ইন্সপেক্টর সঞ্জয়, চিত্রা দেবীকে ওনার ছেলে যতীন মেরেছে। কি? বিশ্বাস হচ্ছে না তো? সেই রাতেই যতীন বাড়ি এসেছিল আর এই কথাটার উপযুক্ত প্রমাণও আছে। প্রমাণ খুঁজুন, তাহলে সত্যিটা আপনার সামনে চলে হ্যালো, আসবে। হ্যালো, হ্যাঁ হ্যালো। স্যার কে ছিল? কে জানে? তুমি একটা কাজ করো, টেকনিক্যাল টিমকে এই নাম্বারটাকে ট্রেস করতে বলো। ওকে স্যার। যতীনবাবু, এই আঘাতটা কি করে লাগলো আপনার? আসলে আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, তাই। বাড়িতে 75 লক্ষ টাকার গয়না রাখা আছে, সেটা জানতেন আপনি? চুরির এগেইনস্টে ইন্স্যুরেন্স করা ছিল, এই বিষয়টা আপনি জানতেন? তাহলে আপনি এটাই বলতে চান যে আমি বাড়িতে চুরি করিয়েছিলাম আর নিজের মাকেও মারতে বলেছি? মাকে হয়তো মারার প্ল্যানটা ছিল না, কিন্তু চুরির প্ল্যান তো থাকতেই পারে। আর তাছাড়া চোর ঘাবড়ে গেল, ব্যাপারটা আউট অফ কন্ট্রোল হয়ে গেল, আর চোরের হাতে আপনার মায়ের মৃত্যু ঘটলো। কিন্তু বাবা বেঁচে গেলেন। হতে পারে আপনার টার্গেট উনিই ছিলেন, কারণ উনি আপনাকে বিজনেস থেকে বের করে দিয়েছিলেন আর প্রতিশোধ তো নিতেই চেয়েছিলেন আপনি। এত বছর ধরে রোজগার করা টাকা তুই শেয়ার বাজারে উড়িয়ে দিলি? এক যতীন, আর নয়। আমি আমার ব্যবসা থেকে তোকে চিরকালের মতো বার করে দিলাম। দেখুন ইন্সপেক্টর বাবু, আপনার যা ভাবার হয় আপনি ভাবতে পারেন,
আমি আমার সত্যিটা জানি। আচ্ছা, তাহলে ওই দুর্ঘটনার রাতে আপনি কোথায় ছিলেন? ওই দুর্ঘটনার রাতে আসলে ব্যাপারটা হলো, আমি খুব চিন্তার মধ্যে ছিলাম, সেই জন্য বাইরে একটু হাঁটতে গেছিলাম। তারপর আমি হাঁটতে থাকলাম, তারপর হাঁপিয়ে গেলাম, আর একটা রিক্সা ধরে বাড়ি চলে এলাম। আচ্ছা দাঁড়ান, এই দেখুন, এটা সেই দিন রাতে সিসিটিভি ফুটেজ। ওই বাড়ির প্রতিবেশী সিসিটিভি থেকে নেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনি বাড়ির ভেতরে যাচ্ছেন আর 5 মিনিট পরেই সেখান থেকে বেরিয়ে এসছেন। 5 মিনিটের মধ্যে তো আপনি একা এত কিছু করতে পারবেন না। তাহলে কি চেক করতে গিয়েছিলেন? যে যাদের আপনি সুপারি, মানে বলতে চাইছি যাদের আপনি কাজটা দিয়েছিলেন তারা কাজটা করেছে নাকি না, এটা দেখতে গিয়েছিলেন? দেখুন স্যার, আমি আপনাকে বলছি, আমি ওই রাতে বাড়ি গেছিলাম, কিন্তু আমি তখন মায়ের ঘরে যাইনি, আমি হল থেকেই ফিরে এসেছিলাম। কেন? কারণ আমি মাকে শেষবারের মতো দেখতে চাইছিলাম। কিন্তু রাত 10:30টার সময় আপনি সকালেও তো আসতে পারেন। কারণ সকাল অবধি অনেক দেরি হয়ে যেত। দেরি হয়ে যেত মানে? ঠিক বুঝলাম না, একটু ডিটেলসে বলবেন প্লিজ। ঠিক আছে, সেই রাতে আমার নিজেকে খুব খুব একা মনে হচ্ছিল, সেই জন্যই আমি গঙ্গার ধারে চলে গেলাম আত্মহত্যা করার জন্য। কিন্তু আমি আত্মহত্যা করার আগে একবার শেষবারের মতো মাকে দেখতে চাইছিলাম, সেই জন্য আমি বাড়ি গেছিলাম। কিন্তু যখন আমি হল অবধি পৌঁছালাম, তখন হঠাৎ করে আমার মনে হলো যে যদি মা আমাকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে উনি আমাকে আটকে দেবেন। সেই জন্যই আমি বাড়ি গেলাম, কিন্তু মায়ের সাথে দেখা করলাম না। তারপরে আমি আবার ফিরে গঙ্গাধারে চলে এলাম আর ওখানে স্লিপ করে গেলাম আর এই আঘাতটা লাগলো। এটার কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্যার, আপনি ওই এরিয়ায় সিসিটিভি ফুটেজ চেক করতে পারেন, আপনি কোথাও না কোথাও আমাকে দেখতে ঠিকই পাবেন। ঠিক আছে, এখন আপনি আসতে পারেন, কিন্তু মনে থাকে যেন যতক্ষণ আমাদের ইনভেস্টিগেশন শেষ না হয়ে যাচ্ছে আপনি শহর থেকে বাইরে যেতে পারবেন না। ঠিক আছে স্যার। স্যার, স্যার যে নাম্বারটা আপনি আমাকে ট্রেস করতে দিয়েছিলেন সেটা ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে নেওয়া হয়েছে, নাম ঠিকানা সব ভুল। জয় হিন্দ স্যার, একটা খবর পাওয়া গেছে। শুধু একটা মাস আরেকটু দিয়ে দাও দাদা, তারপর তোমার সব ধার শোধ করে দেবো আমি। পরের মাস থেকে আমার কাছে এত টাকা আসবে না, তারপর তুমি দেখবে দাদা, তোমার সব টাকা শোধ করে দেবো আমি। হ্যাঁ? পুলিশ? মোহিত দাঁড়াও। স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। চলো। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার কি হয়েছে স্যার? গাড়িতে বসাও একে। স্যার, আমি কিছু বুঝতে পারলাম না। এই 3টেই ফোন আপনার তো? স্যার, এই দুটো ফোন আমার, কিন্তু এই তৃতীয় ফোনটা আমার নয়। হ্যাঁ, এই তৃতীয়টাই, যেটা ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে আপনি নিয়েছেন, যা দিয়ে ভুলভাল কাজ করেন আর ক্রিকেটে ব্যাটিং করেন। কি মোহিত বাবু, আপনি তো বললেন না যে আপনার 50 লক্ষ টাকার ঋণ আছে, আর যাদের কাছে ঋণটা আছে তারাও সব 1 নম্বরের নটোরিয়াস ক্রিমিনালস। আর আপনি শৈলেশ বাবুকেও ফোন করেছিলেন আর বলেছিলেন যে কয়েক মাসের মধ্যে অনেক টাকা আসবে, সব ধার শোধ করে দিবেন। স্যার, ওটা তো সামলানোর জন্য কিছু না কিছু তো বলতে হবে, তাই না? সত্যি কথা বলার সময় শুরু হয়ে গেছে, বলুন। এটা সত্যিই স্যার যে আমি জুয়া খেলতাম,
আর আমার উপর 50 লাখ টাকা ধার বাকি আছে। তৃপ্তি জানে এইসব ব্যাপারে? না স্যার, তৃপ্তি এই সব কিছুর ব্যাপারে কিচ্ছু জানে না। কিন্তু প্লিজ স্যার, ওকে এইসবের ব্যাপারে কিচ্ছু বলবেন না, প্লিজ স্যার, প্লিজ। বাড়িতে যে গয়না ছিল তার তো ইন্স্যুরেন্স ছিল, আর আপনি ভেবেছিলেন যে কি নাম ছিল ওর, সুনীল তাই না? যার নাম্বার আপনি ফরওয়ার্ড করেছিলেন তার সাথে হাত মিলিয়ে চুরি করলেন, নিজের ভাগ নিয়ে নিলেন, আর ইন্স্যুরেন্সের টাকা দিয়ে ফ্যামিলিকেও বাঁচিয়ে নিলেন। এটাই সত্যি তো? নাকি প্রথম থেকে মার্ডার করার প্ল্যান ছিল তোমার? আর কে কে ছিল? সুনীল নিজের সাথে কাকে এনেছিল? স্যার 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 প্লিজ স্যার, আমি আপনাকে ওদের সবার নাম্বার আর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো যারা আমার কাছ থেকে ধার পায়। প্লিজ স্যার, পারলে আপনি একবার কথা বলে নিন। আর সুনীলের গ্রামের অ্যাড্রেসটাও দেবো স্যার, আপনি ওর আর আমার ব্যাপারে সবকিছু জেনে নিন স্যার। স্যার স্যার, আমি মার্ডার করতে পারি না, আমি তো শুধু টাকার জন্যই লেনদেন করি, মার্ডারের প্ল্যানিং করিনি স্যার আমি। এই নাম্বারটাকে তৃপ্তি ব্যবহার করে? জানি না স্যার, হতেও পারে। এই কেসটা ঠিক মতো মাথায় ঢুকছে না, বুঝলে? কেসটার একদিকে ওই মোহিত আছে যার টাকা পয়সার অত্যন্ত দরকার, আর ওই চাকর সুনীল। হতে পারে দুজনের মধ্যে একটা কানেকশন আছে। আর ওই যতীন আর সেই মহিলা যে আমাকে সেদিন কল করলো, হতে পারে ওই মহিলা সত্যি বলছে, বা এটা হতে পারে যে ও যতীনকে ফাঁসাতে চাইছে। কিন্তু এটাও হতে পারে যে এই সব কিছুর পেছনে অন্য কারোর হাত আছে, তার ব্যাপারে হয়তো ভাবতেও পারছি না আমরা। কিন্তু মেইন প্রবলেম হলো এটাই যে এখনো কোনো অকাট্য প্রমাণ আমরা হাতে পাইনি। তুমি একটা কাজ করো, ওই সুনীলের পোস্টার সমস্ত এরিয়াতে লাগিয়ে দাও, আর সমস্ত পেপারে ওর ছবির বিজ্ঞাপন দাও, আর সবাইকে রিকোয়েস্ট করো যাতে যদি কেউ কোথাও ওকে দেখে থাকে আমাদের যেন ইনফর্ম করে। আগামী 24 ঘন্টার মধ্যে কোনো না কোনো একটা ক্লু জোগাড় করতেই হবে। গো। হ্যাঁ স্যার। বাবু, একটু সাহায্য চাই। জগমোহন বাবু, অপরাধীর সন্ধান পাওয়া গেছে। সত্যিটা জানলে আপনার খুব খারাপ লাগবে, কিন্তু তার আগে আমার একটা কথা দিতে হবে যে সত্যিটা জানার পরে আপনি আবার খাওয়া দাওয়া শুরু করবেন। অপরাধী কি? আবার সেই অনন্য নাম্বার। হ্যালো। ভুল লোককে সন্দেহ করছেন ইন্সপেক্টর সঞ্জয়। দোষী মোহিত নয়, যতীন। দেখুন, আপনি যেই হন না কেন, যতীনের সঙ্গে আপনার ব্যক্তিগত শত্রুতা আছে নাকি? জিপিও সেফ ডিপোজিট বক্স নাম্বার 343, যেটা চিত্রা দেবী যতীনের জন্য খুলেছিল, এটাই সেই সিন্ধুক যেখানে আপনি আপনার সব প্রমাণ পেয়ে যাবেন। কিন্তু এত কনফিডেন্সিয়াল নিউজ আপনার কাছে কি করে? চিত্রা দেবী আমার খুব কাছের আত্মীয়, আমরা দুজন একসাথেই মন্দিরে যেতাম। হ্যালো হ্যালো, ভিডিও চলো। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। এই কেসে ডিপোজিট বক্সের সমস্ত জিনিস আমরা আমাদের দায়িত্বে নিয়ে নিয়েছি। দেখাও। এগুলো তো সেই গয়না যেগুলো সেই রাতে চুরি হয়েছিল। সাবধানে। নমস্কার জগমোহন বাবু। অপরাধীর সন্ধান আমরা পেয়ে গেছি। সত্যিটা জানলে আপনার খুব খারাপ লাগবে, কিন্তু তার আগে আমার একটা কথা দিতে হবে যে সত্যিটা জানার পরে আপনি আবার খাওয়া দাওয়া শুরু করবেন। কে কে অপরাধী? যতীন। যতীন এই কাজ করতেই পারে না। ও
ওর মাকে খুব ভালোবাসতো, খুব ভালো। মাকে যদি এতই ভালোবাসতো তাহলে খেয়াল রাখতো না ওনার? যতীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আশা করছি সব সত্যিটা তাড়াতাড়ি স্বীকার করবে। এটা সত্যি হতে পারে না। শান্ত হন, আসুন আসুন, চলুন। চিত্রা দেবীর কোনো পরিচিত ছিলেন না যিনি ওনার সঙ্গে মন্দিরে যেতেন? না তো, উনি মন্দিরে একাই যেতেন। ঠিক আছে, হ্যাঁ কেদার বাবু বলুন। ইন্সপেক্টর, আপনি যে সাহায্য চেয়েছিলেন সেই জন্যই আমি আপনাকে ফোন করছি। আসলে আপনার যে ব্যাপারটা নিয়ে সন্দেহ ছিল সেটাই এখন মার্কেটে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন, আমি বেশিক্ষণ সামলাতে পারবো না। ঠিক আছে, এক্ষুনি আসছি। জয় হিন্দ স্যার। স্যার, যতীন নিজের অপরাধ কোনোভাবে স্বীকার করছেই না। সব রকম ভাবে জিজ্ঞেস করেছি ওকে, কিন্তু প্রত্যেকবার এটাই বলছে যে ও নির্দোষ। ও সত্যি সত্যি নির্দোষ। কি? তাহলে চিত্রা দেবীকে কে মারলো? সেটাই তো খুঁজে বের করতে হবে। এসো আমার সঙ্গে। ওকে স্যার। ওইদিকে দাঁড়াও। এই হচ্ছে চুরি করা গয়না, বেচতে এসেছিল। চল চলো চলো। আমি কেদার বাবুকে আগেই বলে দিয়েছিলাম যে জগমোহন বাবুর বাড়ি থেকে চুরি হওয়া গয়নার ব্যাপারে সবাইকে জানিয়ে দিতে, যাতে ওই গয়না কেউ যদি বিক্রি করতে আসে তার খবর যেন সব থেকে আগে আমরা পাই। দই নাও, খাওয়া ভালো। জগমোহন বাবু, জগমোহন বাবু। আরে কি হলো? নমিত, নমিতকে কেন ধরেছেন? বলছি স্যার, ওকে কেন হাত করা পড়াচ্ছেন? আগে হ্যাঁ, আমরা বৈশালী আর ওর ভাই নামিতকে চিত্রা আগরওয়াল দেবীর মার্ডার করার অপরাধে গ্রেপ্তার করছি। তাহলে বলুন বৈশালী আগরওয়াল দেবী, আপনি এমনটা কেন করলেন? 15 বছর ধরে এই বাড়িতে আছি, এই ব্যবসার সঙ্গে যুক্ত। এমনকি সন্তানেরও জন্ম দিইনি, কারণ এই পরিবারটাকে সামলাতে হতো, এই ব্যবসাটাকে আবার দাঁড় করাতে হতো। অভিষেক আর আমার বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে আগেই কথা হয়েছে। সেই কথা মতো দলিলের একটা অংশ ছিল যেখানে সম্পত্তির 3 ভাগে 2 ভাগ অভিষেক আর আমার নামে করা হয়েছে। এই সম্পত্তি নিয়ে আমার অনেক আশা ছিল, এমনকি আমার পরিবার অনেক বড় বড় ইনভেস্টও করেছিল এই আশা নিয়ে যে এই ব্যবসার বড় অংশটাই আমার আর অভিষেকের নামে হবে। শুধু একটাই প্রবলেম ছিল, আমার শাশুড়ি মা। আমি জানতাম যে উনি যতীনকে সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিতে চান, কিন্তু ওনার সার্জারির কিছুদিন আগেই বাবা উকিলকে বাড়িতে ডেকে পাঠান আর উনি নতুন দলিল তৈরি করেন। অভিষেক, যতীন আসেনি তো?
ওকে আজকের ব্যাপারে সব বলেছিলে? হ্যাঁ বাবা, ওকে ইনফর্ম করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাবা যতীন, এসে পড়েছিস তুই? হাই বাবা। তোমার কি মনে হলো আমি আসবো না? আরে নবীন, আরে আমার ভাই, আয় আয়, গলায় আয় আয়। বৌদি, বৌদি, মন থেকে বলছি তোমার এই ভাইকে না আমার ভীষণ ভালো লাগে। মানে দারুণ বন্ধুত্ব করতে পারো। যতীন, দাদা, আমি তো শুধু একটুখানি খেয়েছি, কিন্তু লিমিটে আছি আমি। সরি বাবা, তোমাকে আবার কষ্ট দেওয়ার জন্য। যতীন, বসে পড়। আরে জামাই বাবু, নমস্কার। আর দিদি কেমন আছো? আজ উকিল বাবুকে আমি এখানে ডেকেছি এই কারণে, কারণ আমি চিত্রার কাছে প্রতিজ্ঞা করেছি যে কাল ও অপারেশনে যাবার আগে আমরা আমাদের সিদ্ধান্ত তোমাদের বলে যেতে চাই। এই সিদ্ধান্ত তোমাদের মা আর আমার ইচ্ছায় হয়েছে। এটা আমাদের শেষ ইচ্ছা, আর আমরা তোমাদের কাছে আশা করি তোমরা আমাদের ইচ্ছার সম্মান রাখবে। উকিল বাবু, ওইটা পড়ুন। আগে জগমোহন বাবুর উইল অনুসারে ওনার ব্যবসার সমান 3টে ভাগ হবে, যেটা আপনারা 3জন, অভিষেক, যতীন আর তৃপ্তি দেবী পাবেন। আপনার বাবা মা এই বাড়িটিকে যতীনের নামে লিখে দিয়েছেন। আর বাকি যে সমস্ত গয়নাগাটি আছে সেটাও তৃপ্তি দেবী পাবেন। আর ব্যাংকে যে এফডিস আছে সেগুলো অভিষেক পাবেন। তৃপ্তি, বসো। আমি জানি যে আমাদের এই ইচ্ছা তোমাদের ভাবনার বিপরীত, কারণ তোমাদের মা আর আমি এটা মানি যে অভিষেক আর তৃপ্তি নিজের পায়ে দাঁড়িয়েছে, আর ভবিষ্যতেও ওরা আরো অনেক উন্নতি করবে। তোমাদের মায়ের সবচেয়ে বড় চিন্তা যতীন। প্রথমে আমিও চাইনি যে ব্যবসায় যতীনের কোনো অংশ থাকুক, কিন্তু শেষ পর্যন্ত আমি তোমাদের মায়ের মতই সমর্থন করি। দাদা, বাবা কি করে আমাদের সাথে এরকমটা করতে পারলো বলো তো? যতীনদার সব বিজনেস শেষ করে দিয়েছে। এটা তো তুমি আর বৈশালী বৌদি এত বছর ধরে পরিশ্রম করে তারপরে আবার ঠিক করেছো, আর তাতে তোমার পাশে কে ছিল? আমি। বাদ দাও না কি এসব। করে ভুলে যাব দাদা, কি করে ভুলে যাব? বিজনেসের 2/3 অংশ তোমার আর বৌদির প্রাপ্য, বাকি যা থাকবে সেটা আমার। যদি সম্পত্তিটা ভাগাভাগি হওয়ারই ছিল তাহলে তো প্রথমে এই বাড়িটা ভাগ করা উচিত ছিল, আর সেটাও 3টে সমান ভাগে। তৃপ্তি, কথাটা বোঝার চেষ্টা করো। এবার আমরা কি করব? কিছু করার জন্য বাবা কিছু বাকি রেখেছে? আর তোমার কি মনে হয় আমার বাবার সাথে গিয়ে কথা বলা উচিত? হ্যাঁ দাদা, তুমি গিয়ে বাবার সাথে কথা বলো। যেভাবে হোক এই উইলটা বদলাতেই হবে। আমার মনে হয় যে আমাদের বাবা মায়ের শেষ ইচ্ছেকে সম্মান জানানো উচিত। সামনেই মায়ের সার্জারি আছে, আর এটা নিয়ে আমরা সবাই চিন্তিত। যদি তোমাকে বাবার সঙ্গে কথা বলতেই হয়, তোমাকে একটু সময় দিতে হবে। জামাইবাবু,
দিদি ঠিকই বলছে। না না দাদা, পরে এই কথাটা আর বলা যাবে না। কাল মার যদি সার্জারি টেবিলে কিছু হয়ে যায় তাহলে তো উইলটার কখনো চেঞ্জ হবে না, তাই না? তৃপ্তি, এখন এসব কথা বলার সময়। তুমি এইভাবেই চুপচাপ দাঁড়িয়ে থেকো, কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না। আমি সেদিনই ডিসাইড করে নিয়েছিলাম যে এবার আমাকেই কিছু করতে হবে। নতুন দলিলে তখনও কেউ সাইন করেনি, তাই আমি ভাবলাম যদি সাইন করার আগে আমি যদি শ্বশুর শাশুড়ি দুজনকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমি পুরনো দলিলটাকেই উকিলকে টাকা দিয়ে আবার ভ্যালিড করে নিতে পারবো। আর আমার বিশ্বাস ছিল যদি প্রয়োজন পড়ে তাহলে তৃপ্তি আমার সঙ্গে নিশ্চয়ই থাকবে। নতুন দলিলে তখনও কেউ সাইন করেনি, তাই আমি ভাবলাম যদি সাইন করার আগে আমি যদি শ্বশুর শাশুড়ি দুজনকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমি পুরনো দলিলটাকেই উকিলকে টাকা দিয়ে আবার ভ্যালিড করে নিতে পারবো। আর আমার বিশ্বাস ছিল যদি প্রয়োজন পড়ে তাহলে তৃপ্তি আমার সঙ্গে নিশ্চয়ই থাকবে। আর তারপর আমি নমিতের সঙ্গে হাত মিলিয়ে প্ল্যান করি। নমিত, যদি বিজনেসের বড় অংশটা আমাদের হাতে না আসে তাহলে আমার কথায় বাবা যে ইনভেস্ট করেছে সেগুলো লস হয়ে যাবে। দিদি যদি তুমি বলো তাহলে এই লোকটার সাথে আমি কথা বলি। ঠিক আছে, কর। কিন্তু এখন যদি আমাকে এই রাস্তাতেই হাঁটতে হয় তাহলে আমার শ্বশুর আর শাশুড়িকে দুজনকেই রাস্তা থেকে সরাতে হবে। আমাদের কিছু চেনাশোনা লোকজন আছে যারা আমাদের জন্য সবকিছুই করতে রাজি। নমিত ওদেরকে এখানে নিয়ে আসে আর তারপর অপেক্ষা করছিলাম সঠিক সময়ের। আর যেদিন আমাদের লোকরা আমাদের শ্বশুর শাশুড়িকে মারতে বাড়িতে গেল আমি জানতাম না যে ঠিক সেই সময় বাবা মায়ের জন্য জিলিপি আনতে গিয়েছিল। আমাদের প্ল্যান ফেল হয়ে গেল। আমার মাথা মোটা ভাই ও চুরি করা জুয়েলারি থেকে একটা হার নিজের কাছে রেখে দিল আর মার্কেটে বেচতে চলে গেল। তাহলে কি অভিষেক এই সমস্ত কিছু ব্যাপারে জানতো? তারপর আমি ভাবলাম যদি মাকে হত্যা করার অভিযোগ যতীনের উপরে পড়ে তাহলে না চাইলেও বাবাকে পুরনো দলিলটাই ফিরিয়ে আনতে হবে। আমি যতীনের একটা সেফ ডিপোজিটের ব্যাপারে জানতাম। আমি নমিতকে ওই ব্যাপারে বলেছিলাম আর তারপর নমিত পোস্ট অফিসে টাকা দিয়ে একটা লোকের মাধ্যমে যতীনের সেফ ডিপোজিটে চুরি করা জুয়েলারিগুলো রেখে দেয়। আপনার কাছে যে ফোন গিয়েছিল সেটা আমিই করেছিলাম, কিন্তু আমার মাথা মোটা ভাই ও চুরি করা জুয়েলারি থেকে একটা হার নিজের কাছে রেখে দিল আর মার্কেটে বেচতে চলে গেল। বৌদি, তুমি একবার বলতে পারতে আমি একবারও কোনো কিছু না ভেবেই সবকিছু তোমাকে আর দাদাকে দিয়ে দিতাম। এই সবকিছু করার কি দরকার ছিল তোমার? আমার সঙ্গে কাশি যাবি তো? তোর মায়ের অস্থি বিসর্জন করবার জন্যই। হ্যাঁ বাবা, যাবো আমি।